হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু এসআর স্টাডি নিস্ট ইউটিউব চ্যানেল। আজকে আমরা ক্লাস 10 এবং আলিমের জীবন বিজ্ঞানের ক্লাস নিয়ে উপস্থিত করেছি। ইতিপূর্বে অনেক ক্লাস ইউটিউবে আপলোড করা হয়ে গেছে, সেগুলো যদি না দেখে থাকো অবশ্যই তোমরা দেখে আসবে। আজকে আমরা জনন সম্পর্কে একটু দেখব। আমরা আমাদের চারপাশে তাকালে দেখতে পাই পৃথিবীতে অসংখ্য জীব বসবাস করছে। মানুষ, পশু পাখি, গাছপালা, ক্ষুদ্র অণুজীব সবাই মিলে এই পৃথিবীর জীবজগৎ গঠন করেছে। কিন্তু প্রতিটি জীবের জীবন একটি নির্দিষ্ট সময় পর্যন্ত সীমাবদ্ধ। জন্মের পর জীব ধীরে ধীরে বড় হয়, কিছুদিন বেঁচে থাকে এবং এক সময় তার জীবন শেষ হয়ে যায়। এখন প্রশ্ন হলো, যদি জীবনের এখানেই শেষ হয়ে যেত জীবনটা, তাহলে পৃথিবীতে জীবজগৎ টিকে থাকতো না। নিশ্চয়ই টিকে থাকতো না, কারণ পুরানো জীব মারা যাওয়ার সাথে সাথে নতুন জীব জন্ম না নিলে একসময় পৃথিবীর জীবনটা শূন্য হয়ে যেত, জীবন শূন্য হয়ে যেত। এই কারণেই প্রকৃতিতে এমন একটি বিশেষ প্রক্রিয়া রয়েছে যার মাধ্যমে জীব নিজের মতো নতুন জীব সৃষ্টি করতে পারে। এই প্রক্রিয়ার মাধ্যমে জীব নিজের মতো তার বংশধারা বজায় রাখে এবং পৃথিবীতে জীবনের ধারাবাহিকতা রক্ষা করে। আর এই গুরুত্বপূর্ণ প্রক্রিয়াটাই হলো জনন প্রক্রিয়া। চলো আমরা জননের ধারণা সম্পর্কে একটু দেখে নিই। জনন কি? জনন হলো এমন একটি জৈবিক প্রক্রিয়া যার মাধ্যমে জীব নিজের মতো নতুন জীব সৃষ্টি করে এবং তার বংশধারা বজায় রাখে। সহজভাবে বলতে গেলে একটি জীব থেকে নতুন জীব সৃষ্টি হওয়াই হলো জনন। উদাহরণ, মানুষ সন্তান জন্ম দেয়, গাছ বীজ থেকে নতুন গাছ তৈরি করে, ব্যাকটেরিয়া বিভাজনের মাধ্যমে নতুন ব্যাকটেরিয়া সৃষ্টি হয় ইত্যাদি। এবার জননের গুরুত্ব কি? আমরা জানি প্রত্যেকেরই গুরুত্ব আছে। জননের গুরুত্ব হচ্ছে জীবের অস্তিত্ব বজায় রাখা। জননের মাধ্যমে জীব পৃথিবীতে নিজের অস্তিত্ব বজায় রাখতে পারে। উদাহরণ, যদি পৃথিবীতে নতুন গাছ জন্মাতে না পারত, তাহলে পুরো গাছ মারা গেলে ধীরে ধীরে পৃথিবীতে আর গাছ থাকতো না। আর জীবের সংখ্যা বৃদ্ধি করে। তাহলে প্রথমে দেখেছি জীবের অস্তিত্ব বজায় রাখে, তারপর হচ্ছে জীবের সংখ্যা বৃদ্ধি। জননের মাধ্যমে জীবের সংখ্যা বৃদ্ধি পায়। উদাহরণ, একটি মাছ অনেকগুলি ডিম দেয়, সেখান থেকে অনেক মাছ জন্মাতে পারে। তারপর হচ্ছে বংশধারা বজায় রাখা। জননের মাধ্যমে জীব তার নিজের বংশধারা কি করে, জেনারেশনকে চালিয়ে যেতে পারে। উদাহরণ হচ্ছে দাদা, বাবা, ছেলে, নাতিন, এভাবে মানুষ কি করে, এভাবে মানুষের বংশধারা চলতেই থাকে। তো মৃত্যুর ফলে কমে যাওয়া সংখ্যা পূরণ করে এই জননের মাধ্যমে, সেটা পূরণ করা হয়। আমরা জানি জনন প্রধানত দুই প্রকার। জননের পদ্ধতি হচ্ছে জনন প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে যৌন জনন, একটা হচ্ছে অযৌন জনন। তো অযৌন জনন কি? যে জনন প্রক্রিয়ায় একটি মাত্র জীব থেকে নতুন জীব সৃষ্টি হয় তাকে অযৌন জনন বলে। এবার বৈশিষ্ট্য কি? এখানে অযৌন জনন রয়েছে। এবার বৈশিষ্ট্য কি? একটি জীব লাগে, গ্যামেট লাগে না, আর দ্রুত ঘটে। উদাহরণ, অ্যামিবা, ব্যাকটেরিয়া আর ইস্ট। বিভাজন কিভাবে বিভাজিত হয়? এটি অযৌন জননের একটা পদ্ধতি। কিভাবে হয়? প্রথমে নিউক্লিয়াস বিভক্ত হয়, তারপর কোষ দেহ দুই ভাগে ভাগ হয়, ফলে দুইটি নতুন জীব সৃষ্টি হয়। উদাহরণ হচ্ছে অ্যামিবা। অবশ্যই তোমরা এই ছকগুলো দেখে রাখবে। আমি বারবার বলি, যত ছক আছে সেই ছকগুলো তোমরা দেখে রাখবে। এরপর আছে যৌন জনন। এখানে চলে গেল অযৌন জনন, এখানে আছে যৌন জনন। আচ্ছা চলো এবার যৌন জননটা বলে দিই। যে জনন প্রক্রিয়ায় পুরুষ ও স্ত্রী গ্যামেটের মিলনের মাধ্যমে নতুন জীব সৃষ্টি হয় তাকে যৌন জনন বলে। উদাহরণ, মানুষ, পশু পাখি ইত্যাদি। এরপর আছে অঙ্গজ বংশবিস্তার। এই অঙ্গজ বংশবিস্তার কি?
আমরা সাধারণত জানি গাছ থেকে নতুন গাছ জন্মায় বীজের মাধ্যমে, কিন্তু প্রকৃতিতে এমন অনেক গাছ আছে যেগুলি বীজ ছাড়াও গাছ বিভিন্ন অংশ থেকে নতুন গাছ তৈরি করতে পারে। উদাহরণ যদি বলা যায়, আলু থেকে নতুন গাছ, আদা থেকে নতুন আদা গাছ আর কি। এবার অঙ্গজ বংশ বিস্তার কি বা কাকে বলে বা বলতে কি বোঝো? যখন গাছের মূল, কাণ্ড বা পাতা থেকে নতুন গাছ সৃষ্টি হয় তখন তাকে অঙ্গজ বংশ বিস্তার বলে। অঙ্গজ বংশ বিস্তার কয় প্রকার? অঙ্গজ বংশ বিস্তার প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে প্রাকৃতিক অঙ্গজ বংশ বিস্তার আর একটা হচ্ছে কৃত্রিম অঙ্গজ বংশ বিস্তার। এবার প্রাকৃতিক অঙ্গজ বংশ বিস্তারের আবার কিছু ভাগ রয়েছে। চলো, প্রাকৃতিক অঙ্গজ বংশ বিস্তার কাকে বলে জেনে নিই। যখন গাছ নিজে নিজেই তার অংশ থেকে নতুন গাছ তৈরি করে তখন তাকে প্রাকৃতিক অঙ্গজ বংশ বিস্তার বলে। এটি প্রধানত আবার তিন ভাগে হয়: মূল দ্বারা, কাণ্ড দ্বারা আর পাতা দ্বারা। মূল দ্বারা কি? কিছু গাছের মূল থেকে নতুন গাছ জন্মায়, উদাহরণ মিষ্টি আলু, ডালিয়া। ব্যাখ্যা: যদি ব্যাখ্যায় বলা যায়, এই গাছগুলোর মূল মাটির নিচে থাকে, সেই মূল থেকে নতুন কুঁড়ি বের হয় এবং ধীরে ধীরে নতুন গাছ তৈরি হয়। আর দ্বিতীয় নম্বর কি আছে? দ্বিতীয় নম্বর আছে কাণ্ড দ্বারা। অনেক গাছ কাণ্ড থেকে নতুন গাছ জন্মায়, উদাহরণ আলু, আদা, পেঁয়াজ। ব্যাখ্যায় বলা যেতে পারে, আলুর গায়ে ছোট ছোট চাকা চাকা থাকে, সেই চোখ সেই চোখ আর কি, চাকা চাকা চোখ মতো থাকে, সেই চোখ থেকে নতুন গাছ জন্মায়। 3 নম্বর আছে পাতা দ্বারা। পাতা দ্বারা কিছু গাছের পাতা থেকেও নতুন গাছ জন্মায়, উদাহরণ পাথরকুচি গাছ। ব্যাখ্যায় বলা যেতে পারে, এই গাছের পাতার ধারে ছোট ছোট কুঁড়ি থাকে, সেই কুঁড়ি মাটিতে পড়লে নতুন গাছ জন্মায়। এরপর আছে কৃত্রিম অঙ্গজ বংশ বিস্তার। কাকে বলে? যখন মানুষ নিজের সুবিধার জন্য গাছের অংশ ব্যবহার করে নতুন গাছ তৈরি করে তখন তাকে কৃত্রিম অঙ্গজ বংশ বিস্তার বলে। এবার কৃত্রিম অঙ্গজ বংশ বিস্তারের এর পদ্ধতি আছে, কাটিং আছে, গ্রাফটিং আছে, আর আরেকটা আছে টিস্যু কালচার। তো প্রথমে জেনে নিই কাটিং। গাছের ডাল কেটে মাটিতে লাগালে নতুন গাছ জন্মায়, উদাহরণ যদি বলা যায় গোলাপ গাছ। ব্যাখ্যায় বলতে গেলে, গোলাপ গাছের একটি ডাল কেটে মাটিতে লাগালেই কিছুদিন পর সেই ডাল থেকে আবার নতুন গাছ জন্মায়। তারপর হচ্ছে গ্রাফটিং। গ্রাফটিংটা হচ্ছে দুটি ভিন্ন গাছের অংশ জোড়া লাগিয়ে একটি নতুন গাছ তৈরি করা, উদাহরণ যদি বলা হয় আম আর লেবু। ব্যাখ্যায় যদি বলতে পারি, একটি ভালো গাছের ডাল আর একটি গাছের ডালের সঙ্গে জোড়া লাগিয়ে নতুন গাছ তৈরি করা। তারপর আছে টিস্যু কালচার। এটা হচ্ছে একটা আধুনিক পদ্ধতি। এখানে গাছের খুব ছোট অংশ ল্যাবরেটরিতে বিশেষ পুষ্টির মাধ্যমে রেখে অনেক নতুন গাছ তৈরি করা হয়, যেমন উদাহরণ যদি বলা হয় অর্কিড। তারপরে হচ্ছে প্রজন্ম পর্যায়ক্রম। কিছু উদ্ভিদের জীবনে দুইটি ধরনের প্রজন্ম পর্যায়ক্রম ঘটে, এক হচ্ছে স্পোরোফাইট, দুই হচ্ছে গ্যামেটোফাইট। উদাহরণ হচ্ছে ফার্ন গাছ। এখানে আর কিছু নেই তেমন। এই যে ফার্ন গাছ আমি আগেই বলে দিয়েছি, আমি এগুলো খুব সহজে তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। এখানে আর তেমন কিছু নেই। এর পরের অংশতে আমরা আবার সপুষ্পক উদ্ভিদের যৌন জনন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলো না, আর দেখা হবে পরের ভিডিওতে। বেস্ট অফ লাক।